রিফান মিস্টার আরসি মাইন্ড লাভকে খুঁজে পেয়েছে। জি স্যার, খুঁজে পেয়েছে। কিন্তু স্যার, এটা কিভাবে সম্ভব? আরসি এর দ্বারা সব সম্ভব রিফান। তাই বলে 3 বছর ধরে নিখোঁজ মানুষকে খুঁজে পাবে? এটাই তো ক্লাইম্যাক্স রিফান। আরসি বাংলাদেশে আসার 2 দিনের মধ্যেই তাকে পেয়ে গেলে তাহলে আরও আগে ম্যামকে খুঁজতে আসলো না কেন? তুই বড্ড বোকা রিফান, তুই এখনো আরসিকে চিনতে পারিসনি। আরসি আগে নিজের ব্যাপারে সব সত্যি প্রমাণ হাতে নিয়ে তারপর বাংলাদেশে এসেছে। তার মানে আরসি তো জেনে গেছে আপনি আর মিতু হাত মিলে এসব করছেন। হুম, আরসি চতুরতার সাথে কেউ পারবে না রিফান। স্যার, মিতুকে কি করবেন? তাকে মেরে ফেলেও লাভ নেই, সে সব বলে দিয়েছে। তার শাস্তি আরসি ঠিক করে নিয়েছে। সব কিছু প্রুফ দিয়ে মৃত্যুর উপরে টিকিট কনফার্ম করবে। স্যার, এখন কি করবেন? মাইন্ড লাভ কি কিডন্যাপ? তা কি করে সম্ভব? সম্ভব, সম্ভব, সব সম্ভব। কিভাবে স্যার? সময় মতো জেনে যাবে। তার আগে আরসি আর মাইন্ড লাভের এখন থেকে সকল আপডেট কালেকশন করো। ওকে স্যার। রিভান কথা বলেই চলে যায় হ্যারি। আর রিভান গতকাল বাংলাদেশ এসেছে। হ্যারি বাংলাদেশ এসেই তার লাগানো লোক থেকে সব কিছু জানে এবং যমুনা শপিং মলের কথাটাও, কিন্তু তার হিসাব মিলছে না। হ্যারি শ্রাবন্তীকে যতটুকু বুঝেছে সে কখনোই অন্য কাউকে বিয়ে করবে না রায়হানকে ছেড়ে। তাহলে বেবি আসলো কিভাবে? জায়নের বেবি, এটা ইম্পসিবল। আর সে আরও অবাক হয় জায়নের ব্যাপারে সবটা জেনে। জায়নের ব্যাপারে সে আগে কখনো শুনেনি। বিকেল 4:43 খানবাড়িতে প্রবেশ করে রায়হান, সাইফুল, হৃদয়, রাজ। তাদের দেখে সবাই এগিয়ে আসে। শ্রাবুকে সেন্সলেস অবস্থায় দেখে সবাই কান্না শুরু করে। ফাতেমা বেগম, মরিয়ম বেগম, সূর্য, বিথি, সুমাইয়া শ্রাবুকে এতদিন পর দেখে তার মুখের দিকে তাকিয়ে অঝরে কান্না করে। রায়হান সূর্যের দিকে তাকিয়ে বলে, আপাই, তোকে কথা দিয়েছিলাম তোর বোনকে 1 সপ্তাহের মধ্যে এনে দিব। আমি একদিনের ভিতর তোর বোনকে এনে দিলাম। মুক্তার খান সকলের কান্নার আওয়াজ শুনে বাইরে এসে রায়হানের কোলে শ্রাবুকে দেখে দূর থেকে চিৎকার করে ডাকতে ডাকতে ছুটে আসে শ্রাবুর কাছে। তারপর শ্রাবুর মুখটা 2 হাতের আজলাই নিয়ে চোখের পানি ফেলে বলে, আম্মা, আমার আম্মা, ও আম্মা, কথা বলো না কেন? কি হয়েছে তোমার আম্মা? কথা বলো বাবার সাথে। মুক্তার খান কথাগুলো বলতেই সাইফুল বলে ওঠে, মামা, শালিকা দুর্বল তো তাই সেন্সলেস হয়ে গেছে, একটু পরে আবার ঠিক হয়ে যাবে। সাইফুলের কথায় সবাই এবার তার দিকে তাকায়। রাজের কোলে একটা বাচ্চাকে ঘুমাতে দেখে সবার ভ্রু জোড়া কুঁচকে যায়। মরিয়ম বেগম এগিয়ে এসে বলে, এই বাচ্চাটা কার? তার কথায় হৃদয় বলে, পাখির। সবারই চোখ বড় হয়ে যায়। একে অপরের মুখের দিকে তাকায়। রায়হান আর কাউকে কিছু বলতে না দিয়ে শ্রাবুকে নিয়ে উপরে নিজের রুমে চলে যায় রায়হান। পিনকোড দিয়ে রুমে ঢুকে দেখে তার রুম ঠিক আগের মতোই আছে। হাজারো সবাই তাকে ঘৃণা করুক, এই বাড়ির একটা মানুষ তাকে আজও বিশ্বাস করে। আর সেই মানুষটাই রায়হানের রুমটা সবসময় গুছিয়ে রাখে। রায়হান আলতো হেসে রুমে ঢুকে ডোর লক করে শ্রাবুকে বিছানায় শুয়ে দেয়। তারপর আবারও রুম থেকে বের হয়ে সূর্যকে ডেকে বলে, আপাই, 1 বোতল পানি দিয়ে যা। সূর্য রায়হানের কথা মতো পানি দিয়ে আসে রায়হানের রুমে। সূর্য পানি দিয়ে চলে যেতেই রায়হান বোতল থেকে হাতে পানি নিয়ে শ্রাবুর মুখে ছিটিয়ে দেয়। বেশ কয়েকবার পানির ছিটা দিলেও শ্রাবুর চোখ খোলে না। তাই রায়হান বাঁকা হেসে পানির বোতল কাত করে সম্পূর্ণ পানি শ্রাবুর মুখে ঢেলে দেয়। পানির স্পর্শে শ্রাবু তড়িৎ বেগে চোখ খুলে বিছানায় উঠে বসে কাঁদতে থাকে। তারপর নিজেকে সামলে রায়হানের দিকে চোখ তুলে তাকায়। সঙ্গে সঙ্গে তার কলিজা শুকিয়ে আসে। সে বিছানায় ভয় দিয়ে পিছিয়ে যায়। তাকে পিছাতে দেখে রায়হান শ্রাবুর পা ধরে একটানে নিজের কাছে নিয়ে আসে। তারপর শ্রাবুর দিকে ঝুঁকে কপালে লেপ্টে থাকা ভেজা চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে বলে, আমাকে ফাঁকি দিয়ে ভালো থাকবি ভেবেছিলি? গত 3টা বছর আমাকে পাগলা কুত্তার মতো দৌড় করিয়েছিস, তার শাস্তি তো তোকে পেতেই হবে সুইটি। জায়ান তোর কোন হাত ধরেছিল সুইটি? কথাটা বলেই রায়হান নিজে শ্রাবুর হাত ধরে বলে, এইটা রাইট। ওকে, সমস্যা নেই, আমিও সুন্দর করে তোর হাত পরিষ্কার করতে পারি। রায়হান সোজা হয়ে শ্রাবুর হাত টান দিয়ে বিছানা থেকে নামিয়ে দাঁড় করায়। তারপর শ্রাবুর দিকে তাকিয়ে এক ঝটকায় শ্রাবুর পরনের জায়ানের শাড়িটা টান দিয়ে খুলে ফেলে।
তারপর শ্রাবুর হাত ধরে টেনে ওয়াশরুমে এনে বডি ওয়াশ দিয়ে তার হাত ঘষে ধুতে থাকে। শ্রাবু চিৎকার করতে থাকে, তবুও রায়হান তাকে ছাড়ে না। শ্রাবুর হাত ছিলে ছোপ ছোপ রক্ত ভেসে ওঠে। রায়হান শ্রাবুকে ওয়াশরুমে রেখে রুমে এসে সোফার সামনের সেন্টার টেবিলের একটা ছুরি দেখতে পায়। সেটা হাতে নিয়ে আবারও ওয়াশরুমে চলে যায়। শ্রাবু ওয়াশরুমের দেওয়ালে পিঠ ঠেকিয়ে হাত ধরে কাঁদতে থাকে। রায়হানকে আবারও ওয়াশরুমে ঢুকতে দেখে ভয়ে ছিটিয়ে যায়। রায়হান এসে শ্রাবুর সামনে হাঁটু ভেঙে বসে। শ্রাবুর হাতটা ধরে ছুরি দিয়ে হাতে একে একে 7টা টান দেয়, আর শ্রাবুর হাত থেকে গল গল করে রক্ত পড়তে থাকে। শ্রাবু কই মাছের মতো ছটফট করতে থাকে। তা দেখে রায়হান পৈশাসিক হাসে। তারপর কিছু একটা মনে হতেই রায়হান শ্রাবুর কাটা হাতটা শক্ত করে চেপে ধরে। তাতে শ্রাবুর আরো চিৎকার করতে থাকে। ব্যথায় তার প্রাণ যায় যায় অবস্থা। রায়হান রক্তচক্ষু চাহনিতে শ্রাবুর দিকে তাকিয়ে হিসিসে বলে, ব্যথা করছে না? আমারও খুব ব্যথা লেগেছিল যখন তুই আমার সামনে আমার বউ হয়েও অন্য কাউকে নিজের হাজবেন্ড বলেছিলি। আমার কষ্ট হয়েছিল যখন তোর কোলের বাচ্চাটাকে দেখেছিলাম। বাচ্চার কথা স্মরণ হতেই শ্রাবু নিজের ব্যথা ভুলে রায়হানকে বলে, আমার ছেলে কোথায়? কি করছেন আপনি ওর সাথে? মেরে ফেলেছেন তাই না? আবারও আমার সন্তানকে মেরে ফেলেছেন? হুম, এখনো কিছু করিনি, তবে করব। রায়হানের কথাটা শোনা মাত্রই শ্রাবুর রায়হানের পা ধরে আকুতি মিনতি করে বলে, আমার ছেলেকে কিছু করবেন না, ও নিষ্পাপ, ওর কোনো দোষ নেই। আমার সন্তানকে আমার থেকে দ্বিতীয়বার কেড়ে নেবেন না। বেশ, তাহলে বল ওই বাচ্চা কার? রায়হানের কথায় শ্রাবু শুকনো ঢোক গিলে বলে, আমার হুম, তুই মিথ্যে বলছিস। বাচ্চা তো আর তুই একা একা গর্ভে ধারণ করতে পারবি না। সত্যি করে বল, বাচ্চা কার? আমি সত্যি বলছি, বাচ্চা আমার। তোর বলতে হবে না, আমি নিজেই খুঁজে নিব। আমাকে ঠকালেন কেন? হুম, তোকে আমি ঠকাইনি, বরং তুই আমাকে ঠকাইলি রে জান। আমি আপনাকে ঠকাইনি। রায়হানের শ্রাবুর সাথে কথা বাড়াতে ভালো লাগছে না। সে এক ঝাটকায় শ্রাবুকে নিজের সাথে মিশিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। শ্রাবু নিজেকে ছাড়ানোর চেষ্টায় ছটফট করতে থাকে। তারপর শ্রাবুর শরীরের সমস্ত শক্তি দিয়ে রায়হানকে ধাক্কা মারে। রায়হান তাল সামলাতে না পেরে ওয়াশরুমের ফ্লোরে বসে পড়ে। শ্রাবুর ধাক্কায় রায়হানের চোয়াল শক্ত হয়ে যায়। তার চোখ আবারও লাল বর্ণ ধারণ করে। রায়হান শ্রাবুর সামনে এসে এক হাতে শ্রাবুর চুলের মুঠি ধরে আরেক হাতে শ্রাবুর গাল চেপে ধরে বলে, ওই বান্দির বাচ্চা, তোর সাহস হয় কি করে আমাকে ধাক্কা দেওয়ার? কুত্তার বাচ্চা, আমি ধরলেই তোর শরীর ফোসকা পড়ে, আর জায়ান ধরলে তোর শরীরে জ্বালা মিটে। এই কতবার শুয়েছিস জায়ানের সাথে? বল, কতবার জায়ানের বিছানা গরম করেছিস? রায়হানের এরকম কথায় শ্রাবু লজ্জায় ঘৃণায় গা গুলিয়ে ওঠে। সে রায়হানের গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, নিজের চরিত্র যেমন আরেকজনকেও তেমন ভাবেন তাই না? আমার ভেতরেও ঘৃণা লাগে। আপনার মতো একটা খারাপ লোককে আমি আমার সর্বোচ্চ দিয়ে ভালোবেসেছিলাম। রায়হান শ্রাবুর থাপ্পড়ে যতটা না রাগ করেছিল তার থেকেও দ্বিগুণ রেগে যায় শ্রাবুর কথায়। শ্রাবুকে আর একটা কথাও বলতে না দিয়ে শ্রাবুর নরম কোমল অধরের মাঝে নিজের অধর ডুবিয়ে দেয়। রায়হান শ্রাবুর অধরে নিজের রাজত্ব চালাতে থাকে। শ্রাবু তাকে সরানোর জন্য রায়হানের বুকে হাত দিয়ে আঘাত করতে থাকে। তার চোখ দিয়ে অনর্গল পানি পড়তে থাকে, ঠোঁট কেটে রক্ত বেরিয়ে আসে। রায়হান মুখে অন্যরকম স্বাদ পেতেই শ্রাবুর অধর ছেড়ে দেয়। তারপর শ্রাবুর দিকে তাকিয়ে দেখে শ্রাবুর ঠোঁট কেটে গেছে, রক্ত পড়ছে। তা দেখে রায়হানের একটুকু মায়া হলো না। সে নতুন উদ্বেগে আবারও সেই রক্ত মাখা অধর নিজের অধরে চেপে ধরে। শ্রাবুর কাটা ঠোঁটের রক্ত রায়হানের তীব্রভাবে শুষে নিতে থাকে। মিনিট 10 যেতেই রায়হান শ্রাবুর অধর ছেড়ে শ্রাবুর কপালে নিজের কপাল ঠেকিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে। শ্রাবু সেন্সলেস হবে এমন ভাব দেখেই রায়হান শাওয়ার ছেড়ে দেয়। দুজনেই ভিজে একাকার হয়ে যায়। শ্রাবুর পরনের ব্লাউজ আর পেটিকোট ভিজে শরীরে লেপ্টে যায়। তা দেখে রায়হানের চোখে নেশা ধরে যায়। রায়হান এক মুহূর্ত দেরি না করে শ্রাবুর পরনের ব্লাউজ একটানে ছিঁড়ে খুলে দূরে ফেলে দেয়। শ্রাবুর উন্মুক্ত বুকে মুখ ডুবায়। রায়হান বুক ছেড়ে শ্রাবুর কানের কাছে মুখ নিয়ে বলে, আমাকে ভালো মানুষ ভাবতে আগেই নিষেধ করেছিলাম তোকে। তুই
তুই কি ভেবেছিলি তুই আমার বউ বলে সব অন্যায় মেনে নিব? হুম, কখনোই না। এই শাস্তি তো কেবল শুরু, তোর আরও কঠিন শাস্তি পাওয়া বাকি। রায়হানের কথায় শ্রাবু কাঁপা কাঁপা গলায় বলে, কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছেন? আমাকে একটু কেন শান্তিতে বাঁচতে দিচ্ছেন না? আমাকে এভাবে আঘাত না করে একেবারে মেরে ফেলুন না। তোর মৃত্যু আল্লাহ নির্ধারণ করবে, আমি না। তবে তোর কর্মফলের শাস্তি আমি দিব। কথাটা বলেই রায়হান শ্রাবুর গলায় মুখ ডুবায়, গলায় নাক ঘষতে ঘষতে কামড় বসিয়ে দেয়। কামড়ের তীব্রতায় সেখানেও রক্ত ভেসে ওঠে। রায়হান জিভ দ্বারা লেহন দিয়ে রক্তগুলো শুষে নেয়। শ্রাবুর শরীর এতটাই দুর্বল হয়ে পড়ে যে শ্রাবু চেয়েও বাধা দিতে পারে না রায়হানকে। রায়হান মত্ত হয় শ্রাবুতে। 3 বছরের যন্ত্রণা আজ যেন উগরে দিচ্ছে শ্রাবুর উপর। শ্রাবু ব্যথার তাড়নায় চিৎকার করে কাঁদতে থাকে। রায়হানের রুম সানপ্রুফ হওয়ায় কেউ শ্রাবুর আর্তনাদ শোনে না। রায়হান তার পুরুষত্ব চালিয়ে যায় শ্রাবুর উপর। প্রায় ঘন্টা খানেক যেতেই রায়হান বুঝতে পারে শ্রাবু নড়ছে না। সে স্বাভাবিক হয়ে বসে শ্রাবুকে নিজের ওরুর উপর বসায়। শ্রাবুর শরীরে অসংখ্য দাগ বসে যায়। আজ যেন রায়হান কোনো হিংস্র পশু হয়ে তার চাহিদা পূরণ করলো। তবে রায়হান শ্রাবুর পুরো শরীর খুঁটিয়ে একটা চুল পরিমাণ দাগ পায়নি। এতে সে অবশ্য বেশ অবাক হয়েছে। সে জানে তার হলুদিয়া কখনো কোনো পুরুষকে তার কাছে আসতে দিবে না। তাহলে বাচ্চাটাকে কেন তার বলে দাবি করেছে, আর জায়ানি বা কেন বাচ্চাকে নিজের সন্তান বলছে? এই রহস্যটা রায়হান বুঝতে পারছে না। রায়হান শ্রাবুকে গোসল করিয়ে সযত্নে কোলে তুলে নিয়ে কাপড় পাল্টে তার একটা টি শার্ট আর ট্রাউজার পরিয়ে দেয়। রায়হানের এই পোশাক শ্রাবুর শরীরে দানবীয় লাগছে। রায়হান শ্রাবুকে বিছানায় শুয়ে দিয়ে নিজে ওয়াশরুমে গিয়ে 10 মিনিটের ভেতর ফ্রেশ হয়ে ফিরে আসে। তারপর যত্ন সহকারে শ্রাবুর হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। তারপর কামড়ের জায়গাগুলোতে মলম লাগিয়ে রাজকে ফোন করে ডক্টর আনতে বললে রাজ আধ ঘন্টার মধ্যে ডক্টর নিয়ে আসে। সন্ধ্যা হওয়ায় তখন অবশ্য ড্রয়িং রুমে কেউ ছিল না। রাহাত সূর্যের কাছে ছিল। ডক্টর শ্রাবুকে দেখে কিছু মেডিসিন আর একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে বলে, শরীর দুর্বল, তাই হয়তো সেন্সলেস হয়ে গেছে। আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, 4 ঘন্টা পর ঘুম ভাঙলে ঠিক হয়ে যাবে। আর মিস্টার চৌধুরী, আপনার হটনেসটা একটু দমিয়ে রাখবেন প্লিজ। ডক্টর আর কিছু না বলে চলে যায়। রায়হান ঘন্টাখানেক রুমে থেকে তারপর রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে দেখে সবাই বসে আছে আর সূর্য রাহাতকে কোলে নিয়ে বসে কিছু নিয়ে আলোচনা করছে। সে ভ্রু কুঁচকে সবাইকে পরোক্ষ করে বলে, কি ব্যাপার, কি হচ্ছে এখানে? সবার একসাথে বসে কিসের আলোচনা হচ্ছে এখানে? রায়হানের কণ্ঠস্বর শোনা মাত্রই সবাই রায়হানের দিকে তাকায়। সবাই সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। তাদের দাঁড়াতে দেখে রায়হান তাদের সামনে এসে দাঁড়ায়। সবাইকে ভালো মতো পরোক্ষ করে সূর্যকে বলে, কি হয়েছে রে আপাই? সবাই এভাবে থম মেরে বসে আছিস কেন? সূর্য সবাইকে এক পলক দেখে রায়হানকে বলে, রায়হান, তুই জানিস এই বাচ্চা কার? না, জানি না, আর জানার ইচ্ছেও নেই। তাহলে বাচ্চাটাকে কি করবি? জানি না। যদি বলি বাচ্চাটা তোর? সূর্যের কথায় রায়হানের কুচকানো ভ্রু আরো কুচকে যায়। সে সূর্যের দিকে সরু চোখে তাকিয়ে বলে, এই বাচ্চা কখনোই আমার হতে পারে না, কারণ তোর বোন লন্ডনে থাকতেই অ্যাবর্শন করিয়ে এসেছে। তুই কি তার অ্যাবর্শনের পেপার আর মেডিকেল রিপোর্ট দেখেছিলি? না, তখন পরিস্থিতি এমন ছিল, এসব দেখার কথা মনে হয়নি। তারপর কখনো খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করিসনি? না, মনে করিনি। রায়হানের এমন ভাবলেশীন জবাবে সবাই অবাক হয়। সূর্য কণ্ঠ শক্ত করে বলে, তুই কি জানতিস না বাচ্চা অ্যাবর্শন করালে স্বামী স্ত্রী দুজনের সম্মতি লাগে? না হলে ডক্টররা কখনো অ্যাবর্শন করে না। সূর্যের কথায় রায়হান বিস্ময় চোখে সূর্যের দিকে তাকিয়ে বলে, কি বলতে চাইছিস তুই? রায়হানের কথায় সূর্য একটু জোরে চিল্লিয়ে বলে, আমি বলতে চাই এই বাচ্চাটা তোর রায়হান। না না, তা কি করে হয় আপাই? তোর বোন নিজে আমাকে বলেছে সে অ্যাবর্শন করেছে। আমার বোন মুখে বলল আর তুই বিশ্বাস করে নিলি? তাহলে সেখানে আমার বোন কেন অন্যের কথা বিশ্বাস করবে না, যেখানে তোকে আর মিতুকে প্রায় সময় একসাথে দেখতো? এখন কি মিতু নিজেও ওর পরিস্থিতি সুযোগ বুঝে ওকে সিঁড়ি থেকে ফেলে দিয়ে মিসক্যারেজ নাম দেয়? আর সেই সব প্রমাণ তো আমার বোনের কাছেই ছিল রায়হান। রায়হান অবাক চোখে সূর্যের দিকে তাকিয়ে বলে, আমার ছেলে এই বাচ্চা?
তোর বিশ্বাস হচ্ছে না তো? এই মেডিকেল রিপোর্টগুলো দেখ। পাখি যখন বাংলাদেশে আসে তখনও আমরা জানতাম না সে অপারেশন করেনি। আমরা জেনেছি 4 দিন পর, তাও পাখির মুখ থেকে। আর তখনই আমরা তাকে ডক্টরের কাছে নিয়ে যাই আর জানতে পারি পাখি আসলে অপারেশন করেনি। রায়হান সূর্যের কথাগুলো শুনে অশ্রুসিক্ত নয়নে সূর্যের দিকে তাকিয়ে থাকে। সূর্য তবুও রায়হানের কনফিউশন দূর করতে রায়হানকে বলে ডিএনএ টেস্ট করতে। সূর্যের কথা মতো রায়হান রাজকে ডেকে বলে ডিএনএ টেস্ট করতে। রাজ রায়হানের কথা মতো রায়হান আর রাহাতের চুল নিয়ে যায়। রাত চলে যেতেই সূর্য রাহাতকে নিয়ে সোফায় বসে তাকে খাইয়ে দিতে থাকে। ফাতেমা বেগম আর মরিয়ম বেগম তখনও রায়হানের সামনে দাঁড়িয়ে থাকে। আর তখনই খান বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে ফাতেমা বেগমকে কেউ আপা বলে ডেকে ওঠে। আগন্তুকের দিকে সকলের চোখ ঘুরিয়ে তাকায়। আগন্তুক দেখে সবার চোখ বড় বড় হয়ে যায়। রেহেনা বেগম এসেছে। শ্রাবুর খোঁজ পাওয়া মাত্রই তাকে জানালে সে বাংলাদেশে ফিরে আসতে চায়, তবে রায়হান বারবার নিষেধ করতে থাকে। তবে রেহেনা বেগম ছেলেকে অগ্রাহ্য করে চলে আসে রাজের মাধ্যমে। রেহেনা বেগমকে দেখে ফাতেমা বেগম চোয়াল শক্ত করে কঠিন কণ্ঠে বলে, তুই এখানে কেন? এই বাড়িতে তুই ঢোকার সাহস পেলি কোথা থেকে? এক্ষুনি বেরিয়ে যা এই বাড়ি থেকে। আমাদের মেয়ে তোর ছেলে খুন করতে চেয়েছিল, তুই এটা বললেই তো বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলি আমার ওই আধমরা মেয়েটাকে তিক্ত কথাগুলো শুনিয়ে। তাহলে আজ কেন আবারও ফিরে আসলি? আবারও মেয়েটাকে কথা শোনাতে ফিরে এসেছিস নাকি? তাহলে যা, ওপরে তোর ছেলের রুমেই আছে, কথা শুনিয়ে এসে বিদায় হ। ফাতেমা বেগমের এমন শক্ত গলার কথা শুনে কেঁদে ওঠে রেহেনা বেগম। সে দৌড়ে এসে ফাতেমা বেগমের পা জড়িয়ে ধরে বলে, আপা, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি সত্যিই তখন বুঝতে পারিনি আমি কি করেছি। আমাকে একটা বার মাফ করে দাও। এই ছোট বোনটাকে মাফ করে দাও আপা। না, তোকে আমি কখনো মাফ করব না। তোর বলা কথাগুলো আমি আজও ভুলিনি রেহানা। বেরিয়ে যা বাড়ি থেকে। আপা, একটা বার আমাকে মাফ করে দাও। দরকার হলে আমি আমার মেয়েটার পা ধরে মাপ চাইবো আপা। রেহানা, তোর লজ্জা করে না? এত কিছুর পরেও মেয়েটাকে তোর মেয়ে বলছিস? আপা, আমাকে একটা বার মাপ করে দাও। ফাতেমা বেগম আর কিছু না বলে পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। রায়হান টলমলে পায়ে সিঁড়ি বেয়ে রুমে চলে যায়। তার এসব কিছু ভালো লাগছে না। আর এদিকে সবাই মিলে ফাতেমা বেগমকে বোঝায়। ফাতেমা বেগম রেহেনা বেগমকে মাফ করে দেয়, তবে তার সাথে কথা বলতে চায় না বলে সেখান থেকে চলে যায়। রেহেনা বেগম সূর্যের কোলে রাহাতকে দেখে কে এই বাচ্চা জিজ্ঞেস করলে সূর্য সবটা বলে। সূর্যের মুখে সবটা শুনে রেহেনা বেগম রাহাতকে সূর্যের কোল থেকে নিয়ে রাহাতের মুখে অজস্র চুমু দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। রায়হান রুমে এসে শ্রাবুর মাথার কাছে ফ্লোরে বসে পড়ে। তারপর এক হাতে শ্রাবুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমি কি সত্যি অনেক খারাপ হলো দিয়া যে তুই আমার থেকে আমার ছেলেটাকে দূরে সরিয়ে রাখলি, আমার বাচ্চাটাকে অন্যের সন্তান বলে পরিচয় দিলি? কেন এমন করলি হলো দিয়া? আমি তো তোর সন্তানকে মারিনি, সেটা তো আমারও অংশ ছিল হলো দিয়া। তাহলে আমি কিভাবে তাকে মারতে পারি বল? আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে হলো দিয়া। আমি নিজের সন্তানকে মেরে ফেলার কথাও ভেবেছিলাম শুধুমাত্র তোর জন্য হলো দিয়া। আমার অংশ, আমার সন্তান আমাকে চিনে না, অথচ জায়ানকে চিনে। কেন এমন জঘন্য খেলা খেললি আমার সাথে হলো দিয়া? রায়হান কথাগুলো বলে ডুকরে কেঁদে ওঠে। আজ তার সমস্ত পৃথিবী উল্টাপাল্টা হয়ে গেল। তার অংশ, তার সন্তান তাকে বাবা বলে চিনে না, চিনে জায়ানকে। সে অঝোর ধারায় কাঁদতে থাকে। তার বুক ফেটে যাচ্ছে অসহ্য যন্ত্রণায়, তবুও সে প্রকাশ করতে ব্যর্থ। জায়ান নিজের রুমে ফ্লোরে হাত পা ছড়িয়ে বসে আছে। তার হাত থেকে টপটপ করে রক্ত পড়ছে। রুমের সব কিছু ভেঙে তছনছ হয়ে পড়ে আছে। জায়ানের অভিব্যক্তি বোঝার উপায় নেই। আজ তার চোখে পানি নেই। আবারও হারানোর পীড়া বুকে বেঁধেছে। তার দম বন্ধ হয়ে আসছে। বুকের ভেতর ভূমিকম্পের ন্যায় কম্পন হচ্ছে। সে ধীর পায়ে উঠে ওয়াশরুমে গিয়ে রক্তাক্ত হাতটা ঠান্ডা পানি ঢেলে ধুয়ে নেয়। তারপর রুমে এসে ফার্স্ট এড বক্স থেকে ব্যান্ডেজ নিয়ে হাতে ব্যান্ডেজ করে নেয়। তারপর রুম থেকে বের হয়ে নিচে এসে জাইনা শিকদারকে বলে, আম্মু, খেতে দাও, খিদা লেগেছে।
জাইনা শিকদার ছেলেকে স্বাভাবিক দেখে অবাক হয়, কারণ একটু আগেও সে জায়নের রুমে ভাঙাচোরার আওয়াজ পেয়েছে, আর এরই মধ্যে স্বাভাবিক হয়ে গেল। জায়ন ড্রয়িং রুমের টেবিলে বসতেই জাইনা শিকদার বলে, বাবা, আমি জানি তুমি কি বলবে। এসব কথা থাক আম্মু। সে কখনোই আমার ছিল না আম্মু। সে যতবারই আমার হতে দিয়েছিল ততবারই আল্লাহ বারবার আমার ভাগ্যের সাথে নির্মম খেলা খেলে গেছে, তাকে দূরে সরিয়ে দিয়েছে। তাই এখন আর কষ্ট হয় না আম্মু। জায়ান, তুমি এতটা স্বাভাবিক? আম্মু অনেক তো হলো, এবার থেকে তাকে আর আমি চাইবো না। শুধু চাইবো সে যেন এবার ভালো থাকে। আমি না হয় যে কদিন বাঁচবো তার স্মৃতি বুকে নিয়েই বাঁচবো। তুমি ফাহিয়াকে বিয়ে করো। সম্ভব না আম্মু, তার জায়গা আমি কাউকে দিতে পারবো না। সে আমার না হলেও আমার মনে সারা জীবন থাকবে। কথাটা বলেই জায়ান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালে জাইনা শিকদার বলে, কোথায় যাচ্ছ? খেয়ে যাও। খিদে মিটে গেছে আম্মু, খাবো না। জায়ান, চিন্তা করো না আম্মু, আমি চলে আসবো। জায়ান আর কিছু না বলে সেখান থেকে চলে যায়, আর জাইনা শিকদার সেখানে দাঁড়িয়ে থেকে জায়ানের যাওয়ার পানে তাকিয়ে নীরবে চোখের পানি ফেলে। রাত প্রায় 10টার ঘরে শ্রাবুর এখনো জ্ঞান ফেরেনি। এরই মধ্যে সবাই এসে শ্রাবুকে দেখে গেছে। কারো খাওয়ার ইচ্ছে নেই, তাই রান্না বান্নাও আজ হয়নি খান বাড়িতে। রায়হান তখন রুমে এসে আর নিচে যায়নি, তার কিচ্ছুই আর ভালো লাগছে না, সব কেমন বিষাদময় লাগছে। রাত 11টার দিকে রাজ সব রিপোর্ট নিয়ে খানবাড়িতে ঢুকে রায়হানকে ডাকে, আর তখনই শ্রাবুর জ্ঞান ফিরে। সে পিটপিট করে চোখ খুলে। রায়হান নিচে যেতে নিয়েও শ্রাবুর জ্ঞান ফিরেছে দেখে গেল না, বরং শ্রাবুর সামনে এসে শ্রাবুর মাথার কাছে বসে। শ্রাবু রিনঝিনিয়ে বলে, পানি পানি খাবো একটু। রায়হান তাড়াতাড়ি করে শ্রাবুকে ধরে বসিয়ে পানি খাইয়ে দেয়। শ্রাবু পানি খেয়ে দুর্বল চোখে রায়হানের দিকে তাকিয়ে আচমকা তাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠে। রায়হান শ্রাবুর মাথায় হাত বুলিয়ে দেয়। শ্রাবু রায়হানের বুকে মুখ গুজে কাঁদতে কাঁদতে বলে, আমি আর পারছি না রায়হান ভাই, আমাকে আর কষ্ট দিবেন না, আমি মরে যাচ্ছি। আমার যে বেঁচে থাকার ইচ্ছেই অনেক আগেই মরে গেছে। আপনি কেন এমনটা করলেন আমার সাথে? ভালোবাসিস, অথচ সেদিন কেন একটাবার সত্যিটা জানতে চাইলি না? হাট, কি সত্যি জানতে চাইতাম বলুন? আমি তো নিজে সেই রিপোর্টগুলো দেখেছি, এমনকি আপনার সাথে মৃত্যুর ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও দেখেছি। তোকে ছবিগুলো কে দিয়েছিল? মৃত্যু দিয়েছিল। আমাকে একটাবার জিজ্ঞেস করলি না কেন? এসব সত্যি নাকি? কি করে করতাম? হ্যারি নামের একজন সেদিন শপিং মলে আমার কাছে এসে এসব বলল। আমি মিতুকে এসব জিজ্ঞেস করলে সে আমাকে বলে আমি নাকি আপনার জীবনে উটকো ঝামেলা, আমার কারণে আপনারা এক হতে পারছেন না। আপনি আমার উপর অনেক বিরক্ত। আপনি ওকে বলেছিলেন আমাকে সিঁড়ি থেকে ফেলে দিতে আর মিসক্যারেজের বলে চালিয়ে দিতে, এবং কি আমার দ্বিতীয় সন্তানকেও নাকি আপনি মারতে চেয়েছিলেন। আমাকে কেন এভাবে ঠকালেন আপনি রায়হান ভাই? তোকে এসব মিতু কখন বলেছিল? সেদিন রাতে আপনার স্টাডি রুম থেকে বের হতেই মিতুর সাথে দেখা হয়। আমি তখনই মিতুকে সবকিছু বললে তখন আমাকে এগুলো বলে, এমনকি আমাকে হুমকি দিয়েছিল যদি আপনার জীবন থেকে আমি সরে না যাই তাহলে আপনাকে দিয়ে রাজ ভাইয়াকে মেরে ফেলবে। আমি কিভাবে বোন হয়ে ভাইয়ের মৃত্যু চাইতাম? তার তো কেউ নেই, আমাকেই বোন বলেছে। তাহলে আমার সুখের জন্য আমি তাকে কিভাবে মৃত্যুর দিকে ঠেলে দিতাম? আর যেখানে আপনি আমার ছিলেন না তখন কিভাবে আমি আপনার হয়ে থাকতাম? তখন কিভাবে আমি আপনার হয়ে থাকতাম? সেদিন রাতেই আমি জানতে পারি রাজ ভাইয়ার সাথে মিতুর শারীরিক সম্পর্ক কখনো হয়নি, কারণ আপনি মিতুকে নিষেধ করেছিলেন রাজ ভাইয়ার সাথে শারীরিক সম্পর্ক করতে। এমনকি আপনাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আমাকে দেখিয়েছে। আপনি মিতুকে এটাও বলেছিলেন আমাকে আপনি খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করবেন। আর তুই ওর মুখের কথায় আর কিছু ছবি দেখে সব বিশ্বাস করে নিলি? শুধু ছবি না, মিতু আমাকে আপনার বলা এই কথাগুলোর ভয়েসও শোনায়। তাহলে আমি কেন বিশ্বাস করব না বলেন? এতটা বোকা তুই কবে হলি হলুদিয়া? এআই এর যুগে কি হয় না? সবই হয়। তাহলে তুই কেন সেসব বুঝলি না? আমি জানি না, কিছুই জানি না। শ্রাবু কথাগুলো বলে আবারও রায়হানের বুকে মাথা ঠেকিয়ে ডুকরে কেঁদে ওঠে। রায়হান কিছুক্ষণ চুপ থেকে শ্রাবুকে বলে, বাচ্চাটা আমার, তাই না? শ্রাবু এবার মাথা তুলে রায়হানের দিকে তাকিয়ে বলে, আমার ছেলেকে কিছু করবেন না, আমি আপনাদের লাইফে ঢুকবো না। আমার ছেলেকে কিছু করবেন না আপনি রায়হান ভাই, আমি আপনাকে হাত জোর করে বলছি, আমার বাচ্চাটাকে কিছু করবেন না। বাচ্চাটা আমার হলুদিয়া। শ্রাবু জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে উপর নিচ মাথা নাড়ায়, যার অর্থ হ্যাঁ আপনার বাচ্চা। তাহলে আমার থেকে কেন লুকিয়ে রাখলি? আর কেন জায়ানের সন্তান বললি?
যাতে আপনি আমার ছেলের ক্ষতি করতে না পারেন। তাদের কথার মাঝেই রাজ আবারও হাঁক ছেড়ে ডেকে বলে, ভাই তাড়াতাড়ি নিচে আসেন। রায়হান শ্রাবুকে পাজা কোলে তুলে নিয়ে রুম থেকে বের হয়। শ্রাবু দু হাতে রায়হানের গলা জড়িয়ে ধরে বুকে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে রাখে। রায়হান নিচে নামতেই রাজ এগিয়ে এসে কিছু বলবে, তার আগেই রায়হান তাকে থামিয়ে দেয়। সবাই উৎসুক দৃষ্টিতে রাজের দিকে তাকিয়ে আছে। মূলত তখন রাজের গলার আওয়াজ শুনে সবাই রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে চলে আসে। রাহাত মরিয়ম বেগমের কোলে ছিল। রায়হান শ্রাবুকে সোফায় বসিয়ে দিল। শ্রাবু দুর্বলতায় সোফায় শুয়ে পড়ে। তারপর রায়হান সূর্যকে বলে গরম গরম স্যুপ নিয়ে আসতে। সূর্য তৎক্ষণাৎ কিচেনে গিয়ে স্যুপ বানিয়ে আনে আর তার রায়হান সযত্নে শ্রাবুকে খাইয়ে দেয়। সবাই অবাক চোখে তাদের দিকে তাকিয়ে আছে। খাওয়ানো শেষ হলেই রায়হান রাজকে বলে, আমি জানি ও আমার বেবি, আমার অংশ, আমার ছেলে। তুই বরং ডিএনএ রিপোর্টটা এখানে রেখে 3 বছর আগে ঘটে যাওয়া প্রতিটা ঘটনায় সত্যি মিথ্যে প্রমাণগুলো সবাইকে দেখা। রাজ রায়হানের কথা মতো তার রুমে গিয়ে একটা ফাইল নিয়ে এসে সাইফুলের হাতে দেয়। আর সাইফুল সবটা জোরে জোরে পড়ে। সবাই সবটা শুনে বেশ অবাক হয়। আর শ্রাবু এক ধ্যানে তাকিয়ে থাকে রায়হানের দিকে। আর তখনই রাজ টিভিতে একটা ভিডিও কানেক্ট করে দেয়, যেখানে মিতু সবটা স্বীকার করছে। শ্রাবু এবার আরও শব্দ করে কেঁদে ওঠে। রায়হান তাকে জড়িয়ে ধরে বলে, যেখানে আমি নিজের পুরোটা জীবন তোর নামে উৎসর্গ করলাম, সেখানে আমি তোকে ঠকাবো এটা ভাবলি কি করে জান? আমাকে মাফ করে দিন, আমি বুঝতে পারিনি এমন কিছু হবে, আমাকে মাফ করে দিন। কথাগুলো বলে শ্রাবু ডুকরে কেঁদে ওঠে। রায়হান তাকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরে রেখে বলে, কিছুই হয়নি বউ, আমরা আবার নতুন করে সব শুরু করব। সব অতীত ভুলে যা, মনে কর কোনো একটা দুঃস্বপ্ন দেখেছিস। রায়হানের এমন কথায় সবাই নীরবে কাঁদে। মুক্তার খান দূর থেকে দাঁড়িয়ে সব কিছু দেখছে আর শুনছে। তার বুকেও প্রশান্তির ঝড় বয়ে যায়। রায়হান মরিয়ম বেগমের দিকে তাকে হাত বাড়ায়। মরিয়ম বেগম চোখের পানি নিয়ে আলতো হেসে রাহাতকে রায়হানের কোলে তুলে দেয়। রায়হান রাহাতের দিকে তাকে আলতো হেসে বলে, মাম্মামের মতো দুষ্টু হয়েছ তাই না? পাপাকে কষ্ট দেওয়ার জন্য মাম্মামের সাথে লুকিয়ে ছিল। আজ থেকে আমাকে ছেড়ে আর কোথাও যেতে পারবে না তুমি আর তোমার মাম্মাম। খুব ভালোবাসবো তোমাদের, কখনো তোমাদের কষ্ট দিব না পাপা। রায়হান কথাগুলো বলেই রাহাতের গালে চুমু খায়। আর রাহাত রায়হানের মুখে ছোট্ট ছোট হাত বুলিয়ে আদো আদো গলায় ডাকে, বাবা বাবা। তা দেখে সবাই তৃপ্তির হাসি হাসে। রায়হান শ্রাবুর দিকে তাকিয়ে বলে, শুধুমাত্র ছেলের জন্য তোর সব শাস্তি মাফ করে দিলাম। নেক্সট টাইম এমন করলে এবার সত্যি মাটিতে পুঁতে ফেলবো। রায়হানকে থ্যাঙ্কস বলতে দেখে শ্রাবু ভ্রু জোড়া কুঁচকে রায়হানের দিকে তাকিয়ে বলে, কেন? এই যে এত দামি একটা গিফট আমাকে দেওয়ার জন্য। শ্রাবু রায়হানের কথার মানে বুঝে আলতো হাসে। আর রায়হান সকলের সামনে শ্রাবুর কপালে চুমু দিয়ে ছেলে আর শ্রাবুকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে। তা দেখে সাইফুল কপালে হাত দিয়ে রাফিদকে বলে, বুঝলে ভাইরা ভাই, আমাদের মান সম্মান কোথাও নেই। শালাবাবু বড়দের সামনে বউকে এমন করে আদর করছে, আর আমার বউটাকে দেখো, একটু জড়িয়ে ধরলেই খ্যাক করে ওঠে। সাইফুলের কথায় বড়দের সবার চোখ বড় বড় হয়ে যায়। রাফিদ সাইফুলের সাথে তাল মিলিয়ে বলে, বুঝলেন জিজু, এই বেটা রায়হানকে নাকি আমি একসময় ভয় পেতাম, ভাবা যায়। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম এর থেকে এর বোন আরো বেশি ডেঞ্জারাস। যদি একটু বলি রোদ আসো তোমাকে একটু আদর করি, তখন মুখের উপর বলে তোর আদর তোর পিছন দিয়ে ভরে দেব। সাইফুল আর রাফিদের এমন লাগামহীন কথায় বড়রা খুক খুক করে কেশে সেখান থেকে উঠে চলে যায়। তাদের চলে যেতে দেখে সাইফুল আর রাফিদ দুজনের দু বোনের দিকে তাকিয়ে দেখে রাগে ফুঁসছে। তা দেখে দুজনেই দাঁত কেলিয়ে হাসে। শ্রাবু এতদিন পর সবার এমন খুনসুটি দেখে রায়হানের বুকে মাথা রেখে হাসতে থাকে। এরই মাঝে হৃদয় বলে, তোমাদের থেকে আমার দুঃখ আরো বেশি গো। হৃদয়ের কথায় সবাই এবার চোখ ঘুরিয়ে হৃদয়ের দিকে তাকায়। হৃদয় ফুস করে শ্বাস ছেড়ে সবার দিকে তাকিয়ে বলে, বউটাকে কবে থেকে বলছি একটা বেবি নিতে, কিন্তু এই বেয়াদব মহিলা আমার কত দামই দেয় না গো, দামই দেয় না। হৃদয়ের এমন কথায় সাইফুল বলে, আমিও তোমার সাথে সহমত। এবার সবার ঘাড়ে একটা করে ব্রিটিশ সেনা থাকা দরকার। সাইফুলের কথায় রাফিদ সহমত পোষণ করে।
আর তাদের অসভ্য নির্লজ্জ বেহেয়া বলে সেখান থেকে চলে যায় সূর্য, বিথি, সুমাইয়া। আর তা দেখে খিলখিল করে হেসে ওঠে শ্রাবণ। রায়হান সব কিছু উপেক্ষা করে এতক্ষণ রাহাতের সাথে দুষ্টুমিতে ব্যস্ত ছিল। শ্রাবুকে এভাবে হাসতে দেখে রায়হান, সাইফুল, রাফিদ, হৃদয়, রাজ সবাই মুগ্ধ দৃষ্টিতে তাকায় তার দিকে। রাত এতটাই খান বাড়ির ছাদের ফ্লোরে খোলা আকাশের নিচে শুয়ে আছে রাজ। বিষণ্ণ মন নিয়ে শুয়ে আছে। মিতুকে রায়হান গুম করে দিয়েছে অলরেডি। যতই কিছু হোক, এক সময় তো সে মিতুকে ভালোবেসেছিল, তাই মনের কোণে তার জন্য এখনো ব্যথা অনুভব হয়। তখনই ছাদে প্রবেশ করে রায়হান। একটু এগিয়ে সে রাজকে ছাদে এভাবে শুয়ে থাকতে দেখে সেও রাজের পাশে গিয়ে একইভাবে রাজের পাশে শুয়ে পড়ে। রাজ রায়হানের উপস্থিতি বুঝে মলিন হেসে বলে,